আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহসান হাবিব, পদার্থবিজ্ঞানের শিক্ষকতা করছি। আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে চাই। পদার্থবিজ্ঞানে তোমরা জানো যে পদার্থবিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো কাজ, ক্ষমতা এবং শক্তি। এটা পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় রিলেটেড। তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এটা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় রিলেটেড সাপোর্ট করে। তো এটা নিয়ে আমরা আজকে ক্লাস শুরু করব। তো সবাই তোমরা একটু খেয়াল করো এবং আমার বোর্ডের দিকে একটু দেখো। দেখো, আজকে আলোচনার বিষয় চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি। এখানে তিনটা টপিকসকে ইনভলভ করে। একটা টপিকস হলো কাজ, 2 নম্বর টপিকসটা হলো ক্ষমতা এবং 3 নম্বর টপিকসটা হলো শক্তি। আজকে আমি তোমাদের শুধু কাজ নিয়ে আলোচনা করতে চাই। তো শুরু করছি আজকে কাজ নিয়ে আলোচনা। প্রথমত আমাদেরকে জানতে হবে কাজ কি। কাজের ইংরেজিটাও একটু জেনে নিই আমরা। কাজের ইংরেজি হলো ওয়ার্ক, অর্থাৎ ওয়ার্ক মানে হলো কাজ। তো প্রথমত আমরা ডেফিনেশনটা জেনে নিই যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটি সরণ ঘটে, তবে প্রযুক্ত বল ও সরণের গুণফলকে কাজ বলে। একটু খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কাজ আবার লিখেছি ওয়ার্ক। যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির সরণ ঘটে তবে প্রযুক্ত বল এবং সরণের গুণফলকে কাজ বলে। তো কাজ খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে পদার্থবিজ্ঞানে কাজ করার জন্য কিছু শর্ত প্রযোজ্য। আমরা এটা নিয়ে আলোচনা করব। তো কাজ আমরা একটু দেখি যে কাজটা আসলে কি। একে আমরা যদি প্রকাশ করি, একে W দ্বারা প্রকাশ করা হয়। একে W দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কাজকে যদি W তোমরা দেখতে পাও তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কাজকে বোঝানো হচ্ছে, অর্থাৎ একে W দ্বারা প্রকাশ করা হয়েছে। একটু খেয়াল করো, এটা যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই তাহলে আমি ব্যাখ্যা করবো এইভাবে, যে ধরো এটা একটা বস্তু, ঠিক আছে? এটা একটা বস্তু, এটা ভূমি। একটা বস্তু ভূমির উপর আছে। এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হলো, ধরো F বল প্রয়োগ করা হলো। এটা একটা বস্তু, এই বস্তুর উপর F বল প্রয়োগ করা হলো। তাহলে এই ভূমি বরাবর বস্তুটার অবস্থানের পরিবর্তন এই বস্তুটা এখানে অবস্থান করছে, অর্থাৎ এই বস্তুর অবস্থানের পরিবর্তন হলো s। তুমি আবারও বলছি, একটু খেয়াল করো, এটা হলো একটা বস্তু, এটা বস্তু, এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, এই বলের মান হলো F, আর F বল প্রয়োগ করার ফলে এই বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে হলো s। তাহলে কৃত কাজের পরিমাণ কতটুকু হবে খেয়াল করে দেখো। আমি সংজ্ঞাতে বলেছি যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুর সরণ ঘটে, একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির সরণ ঘটে শুধুমাত্র তখনই কাজ হবে। তাহলে আমরা কাজ মানে কি লিখতে পারি? তাহলে কাজ মানে আমরা লিখতে পারি কাজ সমান
বল গুণন সরণ, কাজ সমান বল গুণন সরণ। অর্থাৎ কাজকে যদি আমরা ডাব্লিউ বলি তাহলে বল হবে এফ আর সরণ হলো এস। অর্থাৎ এটা হলো আমাদের ইকুয়েশন, এটা আমাদের মনে রাখতে হবে। আবারও বলছি শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে কাজ মানে হলো ডাব্লিউ মানে এফ ইন্টু এস। অর্থাৎ বলকে যদি সরণ দিয়ে গুণ করি তাহলে সেই ক্ষেত্রের জন্য যে অবস্থা পরিবর্তনটা হবে বা যা হবে সেটাকে আমরা কাজ বলে থাকি। আমি যদি এটাকে আর একটু ব্যাখ্যা করে বলি, তোমরা হয়তো চিত্রটা দেখে বুঝতে পারছো যে সরলটা যদিও আমরা জানি যে একটা বস্তুর অবস্থানের পরিবর্তন কেন্দ্র থেকে পরিমাপ করতে হয়, অবস্থানের পরিবর্তনটা কেন্দ্র থেকে পরিমাপ করতে হয়, কিন্তু আমরা এখানে কি করছি, কেন্দ্র থেকে পরিবর্তন দেখাচ্ছি না, আমরা দেখছি একটা পৃষ্ঠ থেকে পরিবর্তন দেখাচ্ছি। তোমরা ধরে নিবে যেটা হলো কেন্দ্র থেকে, অর্থাৎ একটা বস্তুর সমস্ত পর যেহেতু কেন্দ্রে থাকে এটা কেন্দ্র থেকেই পরিমাপ করা হচ্ছে, এরকম আমরা মনে রাখবো। ঠিক আছে, তাহলে এখানে বস্তুর অবস্থানের পরিবর্তন এখান থেকে হওয়ার কথা, মেইনলি এখান থেকে হওয়ার কথা, কিন্তু আমরা না করে কি করছি, পৃষ্ঠ থেকে পরিমাপ করছি। আসলে সরলটা আমরা কেন্দ্র থেকেই পরিমাপ করব, এটা আমরা মনে রাখবো। এখন কাজের কিছু শর্ত আমাদের কাছে আসবে, কাজের কিছু শর্ত আসবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কাজের সাথে রিলেটেড। আচ্ছা, এখানে তোমরা হয়তো বুঝতে পারছো যে এই যে বস্তুটার কথা আমি বলেছি, এই বস্তুটার অবস্থান পরিবর্তন কিন্তু আমি ভূমির সাথে সমান্তরালে করেছি। এই বস্তুর অবস্থানের পরিবর্তন আমি কি করেছি, ভূমির সাথে সমান্তরালে করেছি। কিন্তু যদি এমন হয় যে বস্তুটাকে ভূমির সাথে সমান্তরাল পরিবর্তন না করে একটা কোণ করে পরিবর্তন করা হয়, সেই ক্ষেত্রে কি কাজ হবে না? তোমরা হয়তো মনে রাখতে পারো যে হয়তো সেক্ষেত্রে কাজ হবে না, না সেক্ষেত্রে কিন্তু কাজ হবে, সেক্ষেত্রে কাজ হবে, সেক্ষেত্রে সেই কাজটা মান আমরা বের করতে পারি। কিন্তু সেই ক্ষেত্রের জন্য আমরা কিন্তু ডাব্লিউ মানে এফ এস দিয়ে করতে পারবো না, এর সাথে একটা কোণ রিলেটেড কিছু একটা যুক্ত হবে, সেটা আমরা মনে রাখবো। তো এর আগে আমরা এটা আলোচনা করব, এর আগে আমরা এই বিষয়টা জেনে নিই। আমরা কাজের ক্ষেত্রে এই সমীকরণ থেকে আমরা এর একক এবং মাত্রাটা জেনে নিই। কাজের একক, কাজের একক খেয়াল করো, কাজের একক হলো ডাব্লিউ। আমি পূর্বে আলোচনা করেছি যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপের একক বলে, অর্থাৎ কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে আমরা পরিমাপের একক বলছি। তাহলে কাজকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করেছি, এবং যেহেতু এখানে বল এবং সরণের গুণফল, তাহলে সেই ক্ষেত্রে যে বলের একক হলো নিউটন আর সরণের একক হলো মিটার। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, কাজের একক হলো নিউটন মিটার, বা সংক্ষেপে আমরা এটাকে জুলও বলতে পারি, JOUL জুল বা জুল, একে যে দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কাজের একক হলো নিউটন মিটার অথবা জুল। আমি আবারও বলছি, কাজের একক হলো নিউটন মিটার অথবা জুল। এর মাত্রাটা কি হবে, মাত্রাটা যদি আমি আলোচনা করি, মাত্রা, কাজের মাত্রা হলো ডাব্লিউর জন্য কেমন হবে দেখো, আমরা জানি বলের মাত্রা কি, তোমরা জেনেছো যে বলের মাত্রা হলো ভর এবং ত্বরণের মাত্রার গুণফল, ভর এবং ত্বরণের মাত্রার গুণফল। তাহলে সেই ক্ষেত্রে জন্য বলের মাত্রা আমরা জানি, বলের মাত্রা হলো m(L)(T⁻²), এটা হলো বলের মাত্রা। আর সরণের মাত্রা হলো, এর সাথে যদি আমি ইনটু করি, ইনটু হলো সরণের মাত্রা হলো s, তাহলে টোটালি হবে হলো mL²T⁻², অর্থাৎ মাত্রা হলো, কাজের মাত্রা হলো mL²T⁻²। অর্থাৎ এখানে আমরা যখন কাজটা শিখবো বা কাজটা কাকে বলে শিখবো, তার সাথে সাথে আমরা কাজের একক এবং মাত্রাটাও লিখে ফেলবো, কারণ এটা অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন চলে আসে। তো তোমরা খেয়াল রাখবে যে কাজের একক হলো জুল বা নিউটন মিটার এবং মাত্রা হলো mL²T⁻²। এটা হলো আমাদের কাজের প্রাথমিক আলোচনা। আমি যেটা আলোচনা করছিলাম যে একটা বস্তুকে আমি কাজ করেছি কিভাবে, একটা বস্তুর কাজ করেছি আমি কিভাবে, যে একটা বস্তুর অবস্থানে পরিবর্তন করেছিলাম সমান্তরালে, কিন্তু একটা বস্তুকে যদি সমান্তরালে পরিবর্তন না করে আমি ভূমির সাথে একটা কোণ করে নিয়ে যাই, সেক্ষেত্রেও কাজ হবে। আমি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু বলেছিলাম যে সেক্ষেত্রেও কিন্তু কাজ হবে, তবে কোনো কোনো ক্ষেত্রে কাজের পরিমাণ শূন্য হতে পারে, সেটাও আমি দেখাবো। তো প্রথমত আমরা এটা নিয়ে আলোচনা করি যে যদি একটা বস্তুর অবস্থানের পরিবর্তনটা আমি ভূমির সাথে কোণ করে নিয়ে যাই, সেক্ষেত্রে কেমন হবে কাজটা, সেটা একটু খেয়াল করি।
তাহলে সেক্ষেত্রের জন্য দেখো এটা হলো একটা বস্তু, যে বস্তুটা আমি নিয়েছিলাম এর আগে, এটাকে আমরা যদি ভূমি বলি, তাহলে এই বস্তুটা আমরা প্রথমবার নিয়েছিলাম ভূমির সাথে সমান্তরাল, এই বস্তুটাকে পরিবর্তন করেছিলাম কেমন করে, ভূমির সাথে সমান্তরাল। কিন্তু এবার কি করব, ভূমির সাথে সমান্তরাল না দিয়ে এরকম ভাবে একটা কোণ করে এই বস্তুর অবস্থানে পরিবর্তন করলাম। এই বস্তুটাকে এবার কি করেছি, এইভাবে নিয়ে গিয়েছি, এইভাবে এখানে নিয়ে গিয়েছি। খেয়াল করো বস্তুটা কি ছিল, এখান থেকে অবস্থানের পরিবর্তনটা ছিল এই বরাবর ভূমির সাথে, এটা হলো ভূমি, এটা হলো ভূমি, আর এটা হলো বস্তু। ঠিক আছে, এটা হলো ভূমি, এটা হলো বস্তু। এই ভূমিটা, ভূমির উপর এই বস্তুটা দাঁড়িয়ে আছে, তাহলে এটার উপর বল প্রয়োগ করেছি আমি, এইভাবে বল প্রয়োগ করেছিলাম প্রথমবার। এবার এটাকে এইভাবে না করে বস্তুর অবস্থানে পরিবর্তন করলাম এই বরাবর। তাহলে এবার যদি অবস্থানের পরিবর্তনটাকে আমি x বলি, আর পূর্বে ছিল কি ছিল, পূর্বে ছিল এই পর্যন্ত ছিল, বস্তুটা ছিল এই বরাবর এই পর্যন্ত আসছিল, প্রথমবার বস্তুটার অবস্থানের পরিবর্তন হয়েছিল এই বরাবর। তাহলে সেই ক্ষেত্রের জন্য এটার অবস্থানের পরিবর্তন ছিল s। তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক কিন্তু চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো, এখানে ওদের মধ্যে একটা সম্পর্ক চলে আসবে, এই সম্পর্কটা আমরা এখানে বের করার চেষ্টা করব। তো এই সম্পর্কটা কি সেটা আমরা দেখি। তাহলে এদের মধ্যে যদি আমি একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি, অর্থাৎ জ্যামিতি নিয়ম যদি আমি ফলো করি, তাহলে এটা সহজে আমরা কি করতে পারবো, এটাকে ক্লিয়ার করতে পারবো। আচ্ছা, আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি তাহলে এটা কি করতে পারবো, সহজে আমরা এটা সমস্যা সমাধান করতে পারবো। তাহলে দেখি আমরা ত্রিভুজটা অঙ্কন করেছি, দেখো একটু খেয়াল করো, এই বিন্দুটা অবস্থানের পরিবর্তন ছিল, এখান থেকে আমরা কোথায় নিয়ে গিয়েছি, বস্তুটার অবস্থানের পরিবর্তন করেছি এই বরাবর, কিন্তু আগে ছিল কোথায়, বস্তুটার অবস্থানের পরিবর্তন এই বরাবর। তাহলে এইটুকু অবস্থানের পরিবর্তন যদি s হয়, আর এটাকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরি আর এটাকে কোণ ধরি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের এটা একটা কোণ, এই একটা সমকোণী ত্রিভুজ। খেয়াল করো তোমরা, এটাকে যদি ভূমি বলি আর এটাকে যদি কি বলি, এটাকে লম্ব বলি আর এটাকে আমরা অতিভুজ বলি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি কোণের বিপরীত বাহুকে আমরা বলি লম্ব, তাহলে এটা হলো লম্ব, এটাকে আমরা বলছি ভূমি, এটা লেখা আছে ভূমি। ঠিক আছে, এটা ভূমিটাকে আমি একটু কারেকশন করে দিয়েছি, এটা ভূমি, আর এটাকে আমরা বলতে পারি অতিভুজ, এটা হলো অতিভুজ। তাহলে এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এটাকে যদি আমি নাম দিই ও, এটাকে আমি নাম দিলাম এ, এটাকে আমি নাম দিলাম বি, তাহলে লিখতে পারি ত্রিভুজ ও এ বি। এই ত্রিভুজে আমাদের এখানে ছিল কি, এখানে ছিল ভূমি, এখানে চলে আসছে অতিভুজ, তাহলে ভূমি এবং অতিভুজের মধ্যে একটা সম্পর্ক আসে, সেই সম্পর্কটা আমরা এখান থেকে বের করতে পারি। আমরা জানি যে ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক নিয়ে আসে হলো cos θ। কারণ তোমরা হয়তো যখন ত্রিকোণমিতি করেছো সেখানে তোমাদের একটা আলোচনার বিষয় ছিল, যে আমরা সংক্ষেপে বলার জন্য বলি যে সাগরে লবণতি, কবরে ভূততি, টেরা লম্বা ভূত, এরকম একটা সূত্র পড়িয়ে থাকি। সেই নিয়ম অনুযায়ী আমরা যদি দেখি কবর, তাহলে কবরে ভূততি অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে সেই ক্ষেত্রের জন্য আমরা লিখতে পারি, এখান থেকে যদি এই কোণটাকে আমরা লিখতে পারি, তার ত্রিভুজের এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি cos θ = ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা দেখো, তোমরা বলতে পারছো ভূমি কোনটা, ভূমিটা হলো OA, ভূমি হলো OA, অতিভুজ হলো কোনটা, এটাকে যদি লিখি OB, ভূমি OA, অতিভুজ OB। তাহলে সেই ক্ষেত্রে জন্য এটার মান কি হয়, OA মানে আমরা কি লিখতে পারি, এখানে আমাদের আগে ছিল s, আর এখানে কি ছিল, অতিভুজ মানে হলো x। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছো যে এখানে তাহলে cos θ মানে আমরা লিখতে পাচ্ছি, cos θ মানে আমরা লিখতে পাচ্ছি s/x। তাহলে এটা থেকে যদি আমি সমীকরণকে লিখি, তাহলে cos θ = s/x। তাহলে এখান থেকে যদি আরেকটা লাইন আমরা এখান থেকে ইলেবোরেট করে নিয়ে আসি, তাহলে দেখতে পারবে, তাহলে s মানে কি হবে, s মানে হবে x cos θ। এটাকে আমরা একটা সমীকরণ আকারে লিখতে পারি, অথবা সমীকরণ না দিলেও সমস্যা নাই, কারণ s মানে আমরা লিখতে পারি x cos θ। তোমাদের কি মনে আছে যে আমি যখন কাজে প্রথমে শিখিয়েছিলাম, যখন একটা বস্তুর অবস্থানে পরিবর্তন করেছিলাম ভূমি বরাবর, তখন সেই ক্ষেত্রের জন্য বস্তুর অবস্থানের যে পরিবর্তনটা হয়ে আমরা দেখেছিলাম, সেখানে ছিল w মানে f * s, অর্থাৎ বল এবং সরণের গুণফল, আর এখানে আমরা পাচ্ছি s এর পরিবর্তে পাচ্ছি x cos θ। তাহলে এই দুটার মানটা যদি আমি s এর মানটা যদি ওই সমীকরণটাতে বসিয়ে দিই, একটু খেয়াল করো, তোমাদের হয়তো মনে পড়বে
একটু দেখলেই মনে পড়বে। এই চিত্রটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও একটু বলছি যে এটাকে আমরা ভূমি বলছি, এটাকে আমরা লম্ব বলছি এবং এটাকে আমরা অতিভুজ বলছি। একটা সমকোণী ত্রিভুজ, এই অতিভুজ এবং ভূমির মধ্যে সম্পর্ক নিয়ে আসে cos, যার কারণে আমরা লিখেছি cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। কারণ এটাকে আমরা থিটা বলছি কেন? এই থিটাটা হলো কোণ। তোমরা জানো ত্রিকোণমিতিতে শিখেছো যে থিটা দ্বারা কোণকে বোঝানো হয়। অনেক সময় এখানে অ্যাঙ্গেল হিসেবে অনেক আরো অন্য কিছু ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে আমরা এখানে থিটাই ব্যবহার করলাম। তো অ্যাঙ্গেল হিসেবে আমরা থিটা ব্যবহার করেছি, তাহলে এদের মধ্যে যে কোণটা আসবে সেই কোণটা আমরা খেয়াল করব। তাহলে এটা কি হচ্ছে? cos থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে cos থিটা মানে OA বাই OB। তাহলে সেক্ষেত্রে জন্য O এর পরিবর্তে আমরা লিখছি S আর OB এর পরিবর্তে আমরা লিখছি X। তাহলে এদের মধ্যে সম্পর্ক নিয়ে আসছি S = X cos থিটা। তাহলে সেই সমীকরণটা আমরা চলে যাই। সেই সমীকরণটাতে যদি আমরা চলে আসি, তাহলে দেখো, খেয়াল করে দেখো, আমাদের সমীকরণটা ছিল হলো W = F * S। এটা আমাদের সমীকরণ ছিল। তাহলে এবার আমি কি করব? F আর S এর মানটা এখান থেকে বসিয়ে দিই। এখানে খেয়াল করে দেখো, S এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? X। এটা ক্রস, ঠিক আছে? X cos থিটা কিন্তু আমরা লিখতে পারবো। তার মানে W এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? Fx cos থিটা। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা বুঝতে পারছো যে আমরা এই কাজে আরো একটা সমীকরণ পাচ্ছি, যেটা হলো Fx cos থিটা। যখন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন আমি ভূমির সাথে কোণ করে করব, তখন সেই ক্ষেত্রের জন্য আমরা এই সমীকরণটা ব্যবহার করে করতে পারবো। একটা গাণিতিক সমস্যা সমাধান করলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই সমীকরণটা তোমাদেরকে মনে রাখতে হবে যদি তুমি পদার্থবিজ্ঞানের গাণিতিক পাঠগুলো করতে চাও। তো আমি আরেকটু বলি তোমাদের সুবিধার জন্য, কারণ এখান থেকে আরো কিছু সূত্রের ইলাবোরেশন আসে। তোমরা হয়তো দেখে বুঝতে পারো না, অনেক সময় কনফিউশনে পড়ে যাও। কারণ তোমরা দেখো যে এখানে কাজ বের করা যায় যদি বল, সরণ বা অবস্থানের পরিবর্তন এবং কোণ দেওয়া থাকে, কোণ করে নিয়ে যাওয়া হয়, সেই ক্ষেত্রের জন্য আমরা ডাব্লুটা বের করতে পারবো। যদি সেই ক্ষেত্রের জন্য ডাব্লু দেওয়া থাকে, কাজ দেওয়া থাকে, সরণ বা অবস্থানের পরিবর্তন দেওয়া থাকে, কোণ দেওয়া থাকে, তার বলের মান বের করতে পারবো। একইভাবে আমরা এক্স এর মানও বের করতে পারবো। একইভাবে আমরা থিটা বা অ্যাঙ্গেলের মানও বের করতে পারবো, কোণের মানও বের করতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা রাশির মান একটা যদি জানা থাকে, তাহলে অন্যটার কিন্তু মান বের করা যায়। তোমরা এটা জানো যে পদার্থবিজ্ঞানের একটা সূত্র যদি আমরা জানি, তাহলে সেই সূত্রের মাধ্যমে অন্যগুলো মান বের করা যায়। তো একটু খেয়াল করো, এই সূত্রটা আমি আর একটু ভাঙবো। সেটা হলো, দেখো, একটা সমীকরণ আমরা প্রথমে পেয়েছিলাম। এই সমীকরণটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ বলি তোমাদের সুবিধার জন্য, এই সমীকরণটাকে আমি একটু নাম্বারিং করছি। এই সমীকরণটাকে আমি 1 নম্বর সমীকরণ হিসেবে দিচ্ছি, আর এই সমীকরণটাকে আমি 2 নম্বর সমীকরণ হিসেবে দিচ্ছি। তোমরা কি বুঝতে পারছো যে এই সমীকরণের ইলাবোরেশন করলে কি হয়? এই সমীকরণকে যদি আমরা আরেকটু বড় করতে চাই, তাহলে কি হয়? তোমরা দেখেছো যে এখানে W মানে Fs। তোমরা কি জানো বলো তো F মানে কি? তোমরা তৃতীয় অধ্যায়ে জেনে থাকবে যে F মানে হলো বল, আর বলের একটা সমীকরণ আছে। তোমরা জানো যে F মানে, তোমরা শিখেছো F মানে m a। তোমরা কি শিখেছো? F মানে m a। m কি? m হলো ভর, a হলো ত্বরণ, অর্থাৎ মাস এবং অ্যাক্সিলারেশনের গুণফলটাকে আমরা বলছি বল। তো এখানে F মানে m a। এখানে আমরা কি লিখতে পারি? তাহলে F এর পরিবর্তে লিখতে পারি m a s, অর্থাৎ W মানে আমরা লিখতে পারি m a s। তার মানে যদি ভর দেওয়া থাকে, ত্বরণ দেওয়া থাকে, সরণ দেওয়া থাকে, সেক্ষেত্রের জন্য কিন্তু আমরা কি করতে পারবো? কাজের মানটা বের করতে পারবো। ভর দেওয়া থাকে, ত্বরণ দেওয়া থাকে, সরণ দেওয়া থাকে, আমরা কাজের মানটা বের করতে পারবো। তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে রাখতে পারি। 3 নম্বর সমীকরণ হিসেবে রাখতে পারি। এবার আমাকে বলো 2 নম্বর সমীকরণকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, বা এটাকে আমরা আরো ইলাবোরেশন কিভাবে করতে পারি, অর্থাৎ ভরের সাথে কিভাবে সম্পর্কিত করতে পারি। খেয়াল করো, 2 নম্বর সমীকরণ থেকে যদি আমরা দেখি, W মানে আমরা কি লিখব? F আছে, X আছে, cos থিটা আছে। এবার আমাকে বলো তো, এবার যে অর্থাৎ এখান থেকে যে F টা আসছে, এই F মানে কি লেখা যায়? তোমরা কি বুঝতে পারছো যে এই F মানে কি লেখা যায়? এই F মানে এমন কিছু লিখতে হবে, তাহলে F মানে কি আমরা m a লিখবো? তোমরা হয়তো মনে করছো যে যেহেতু স্যার বললো যে F মানে m a, তাহলে এখানে F মানে m a লিখবো। কিন্তু না, আমি কিন্তু বলেছি তোমাদেরকে যে এখানে বলা হয়ে থাকে যে একটা বস্তুর অবস্থানের পরিবর্তন যখন ভূমির সাথে আমরা করি, অর্থাৎ বেগের পরিবর্তন হার যখন ভূমির সাথে হয়, সেক্ষেত্রে হয় হলো ত্বরণ। আর যখন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন ভূমির সাথে লম্বভাবে নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ত্বরণের পরিবর্তে হয় অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা বলি গ্র্যাভিটি। অর্থাৎ এখানে কিন্তু F = m a হবে না, কি হবে? F = m g। কি হবে? F = m g। অর্থাৎ এখানে আমরা কি ব্যবহার করব? g টা চলে আসবে, কারণ g এবং a এর একটা ক্লাসিফিকেশন আছে
যে এ হলো বস্তুর অবস্থানের পরিবর্তন বা বেগের মানের বৃদ্ধিটা যদি ভূমির সাথে হয় সেই ক্ষেত্রের জন্য আমরা ত্বরণ ব্যবহার করি, আর যদি বস্তুর অবস্থানের পরিবর্তন ভূমি থেকে উপরে নিচে হয় সেই ক্ষেত্রের জন্য আমরা অভিকর্ষের ত্বরণ জি ব্যবহার করি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে সেই সমীকরণ অনুযায়ী আমরা এফ এর পরিবর্তে এখানে কি বসাতে পারবো, এম জি এক্স cos থিটা, অর্থাৎ এটা আমাদের 4 নম্বর সমীকরণ হিসেবে আমাদের ব্যবহার হবে। এটা খেয়াল করে দেখো, এটা হলো 4 নম্বর সমীকরণ। অর্থাৎ এই সমীকরণ যদি তোমরা জানো তাহলে আমার মনে হয় পদার্থবিজ্ঞানের কাজ সংক্রান্ত যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে পারবে। আচ্ছা, আমরা খেয়াল করি আরেকটা ব্যাপার খেয়াল করি, সেটা হলো যে দেখি তো আমরা একটা গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করতে পারি। একটা গাণিতিক সমস্যা সমাধান করলে এটা আরো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে, আরো ক্লিয়ার হবে। একটা গাণিতিক সমস্যা আমরা সমাধান করছি, কারণ এই কাজ সংক্রান্ত যে বিষয়টা আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করলে এটা আরো তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তোমরা একটু লিখে নাও কোশ্চেনটা। 5 কেজি ভরের একটি বস্তুকে 15 সেন্টিমিটার উচ্চতার 20টি সিঁড়ি বেয়ে দালানের ছাদে উঠানো হলো। ভূমি ও সিঁড়ির মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে, ভূমি এবং সিঁড়ির মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি বা 45 ডিগ্রি হলে কৃত কাজ নির্ণয় করো। তোমরা এই অঙ্কটা প্রথমে তুলে নাও, একটু দেখার চেষ্টা করো। যেখানে আমি লিখেছি 5 কেজি ভরের একটি বস্তুকে 50 সেন্টিমিটার উচ্চতার 20টি সিঁড়ি বেয়ে দালানের ছাদে উঠানো হলো। ভূমি এবং সিঁড়ির মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি বা 45 ডিগ্রি হলে কৃত কাজ নির্ণয় করো। তাহলে আমাদের পদার্থবিজ্ঞানের যদি কোনো টপিক দেওয়া থাকে বা গাণিতিক কোনো কাজ দেওয়া থাকে বা উদ্দীপক দেওয়া থাকে, আমাদের এই সমাধান করার জন্য যে বিষয়টা প্রথমে খেয়াল করতে হয়, আমরা দুটো পার্ট খেয়াল করি। আমরা দেখছি যে এখানে যে লেখাটা হয়েছে সেটা অঙ্কটা দেখো, 5 কেজি ভরের একটি বস্তুকে 15 সেন্টিমিটার উচ্চতার 20টি সিঁড়ি বেয়ে দালানের ছাদে উঠানো হলো। ভূমি এবং সিঁড়ির মধ্যবর্তী কোণ 45 অর্থাৎ 45 ডিগ্রি হলে কৃত কাজ নির্ণয় করো। এটা আমাদের আলোচনার বিষয়। তো এখানে দেখো আমি বলেছি যে পদার্থবিজ্ঞানে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে যেটা করতে হয়, প্রথমত কি কি দেওয়া আছে, অর্থাৎ কি কি গাণিতিক পার্ট দেওয়া আছে বা মান দেওয়া আছে সেগুলো প্রথমে লিখতে হয়। আমরা প্রথমে সেই কাজটাই করার চেষ্টা করছি। তাহলে সমাধান করছি আমরা এটা। সমাধান করছি, তাহলে কি কি দেওয়া আছে সেগুলো লিখি। দেওয়া আছে এখানে লিখছি, দেওয়া আছে কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, ভর এন দেওয়া আছে, কত কেজি, 5 কেজি, ঠিক আছে, এটা ভর দেওয়া আছে 5 কেজি। আর এখানে খেয়াল করে দেখো 15 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার উচ্চতার 20টি সিঁড়ি, তাহলে সিঁড়ির মোট উচ্চতা কত হবে এটা আমরা খেয়াল করি। মোট উচ্চতা বা অবস্থানের পরিবর্তন কতটা হবে, কারণ আমরা যদি 15 সেন্টিমিটারকে 20টি দিয়ে গুণ করি তাহলে সেই মানটা আমরা পেয়ে যাব। তাহলে খেয়াল করি যে 15 সেন্টিমিটারকে আমরা 20 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা x এর মানটা লিখি, সরণ বা দূরত্ব, সরণই লিখলাম বা দূরত্ব লিখতে পারি, আমরা এটাকে দূরত্ব লিখতে পারি, দূরত্ব অথবা উচ্চতাও লিখতে পারি, মানে এগুলো সব একই জিনিস।
x মানে আমরা লিখতে পারবো 15 ইনটু 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে কত হয়, এখানে 15 দুগুণে 30 30 সেন্টিমিটার, অর্থাৎ 300 সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার কি রাখা যাবে? আমি কিন্তু বলেছি যে সেন্টিমিটার রাখার কোনো সুযোগ নাই। আমাদের গাণিতিক পাঠ করতে হলে আমাদেরকে সবসময় এসআই এককে করে নিতে হয়। তাহলে সেন্টিমিটারকে আমাকে কি করতে হবে, মিটারে করতে হবে। আর মিটারে করতে হলে কি করতে হয়, আমরা জানি 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে 300 সেন্টিমিটারকে আমরা যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে। তাহলে এটা হবে 3 মিটার। আচ্ছা, কোণটা কত, থিটা। কোণ থিটা মানে হলো 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের কাজ বের করতে হবে। কাজ W ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে। খেয়াল করো বন্ধুরা, তোমরা খেয়াল করো, এখানে দেওয়া আছে ভর, দেওয়া আছে 5 কেজি, সরণ দূরত্ব উচ্চতা যেটাই বলি না কেন, এটা x মানে হলো 15 ইনটু 20 সেন্টিমিটার মানে 300 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে করেছি 3 মিটার। কোণ হলো থিটা মানে হলো 45 ডিগ্রি। তাহলে এটা কোন সূত্রকে সমর্থন করে? আমি কিছুক্ষণ আগে যে সূত্রগুলো পড়িয়েছিলাম সেই সূত্রগুলোর মধ্যে কোন সূত্রকে সমর্থন করে তোমরা একটু বলো তো। তোমরা হয়তো বলতে পারছো বা চেষ্টা করছো, মনে করার চেষ্টা করছো, তোমরা হয়তো চেষ্টা করলেই বুঝতে পারবে যে আমরা কিছুক্ষণ আগে যে সূত্রটা করেছি সেটা ছিল যে আমরা জানি W ইকুয়াল টু mgx cos থিটা। মানগুলো বসিয়ে দিই, মানগুলো বসাচ্ছি আমি। 5 ইনটু 0 হলো 9.8, এটা আমাদের জানা মান, এটা দেখার দরকার হয় না। x মানে হলো 3 আর cos 45 ডিগ্রি। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে m g x এবং cos থিটার মান আমরা বসিয়েছি। বসিয়ে এটাকে যদি গুণ করি, তোমরা হয়তো গুণ ক্যালকুলেটরে বসে গেছো, দেখছো যে 5 ইনটু 9.8 ইনটু 3 ইনটু cos 45 ডিগ্রি। অনেক সময় তোমরা যেটা করো, cos থিটার পরিবর্তে শুধু 45 ডিগ্রি বসিয়ে দাও। এটা কিন্তু একটা ভুল হবে, কারণ তোমরা জানো যে cos 45 ডিগ্রির মান হলো 1। তাহলে সরাসরি তোমরা যখন ক্যালকুলেটর চাপবে তখন এই মানগুলো বসিয়ে cos 45 ডিগ্রি লিখবে। তাহলে সেক্ষেত্রে জন্য মান চলে আসবে। আমরা যদি এটা মান করি তাহলে আসবে হলো 147। আর যেহেতু আমরা জানি কাজের একক হলো জুল, তাহলে সরাসরি আমরা কি লিখে দিব, জুল লিখে দিব। এইভাবে আমরা ম্যাথমেটিক্যালটা করতে পারি। আমার মনে হয় তোমাদের যে কোনো গাণিতিক সমস্যা হলে তোমরা করতে পারবে এই সূত্রটা ব্যবহার করে, বা আগে যে সূত্রগুলো করিয়েছি সেই সূত্রগুলো ব্যবহার করে যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। এটা ছিল আমাদের কাজের গাণিতিক কাজ। তো আমি আরেকটু বিষয় আলোচনা করে শেষ করবো আজকে ক্লাসটা। তোমরা একটু খেয়াল করো, কাজ যেহেতু তোমরা করলা, তাহলে তোমাদের কাছে মনে হতে পারে যে কাজ আমরা শিখলাম, আমরা আজকে কি কি শিখেছি। তোমরা একটু মনে করে দেখো তো আজকে আমরা কি কি শিখেছি। আজকে আমরা শিখেছি কাজ কি বা কাজটা কাকে বলে বা সংজ্ঞাটা শিখেছি। তারপরে কাজের সমীকরণের গাণিতিক যে রাশিমালা সেটা করেছি, এবং কাজকে বস্তুর অবস্থানের পরিবর্তনটা করেছিলাম, এমনভাবে করেছিলাম যে বস্তুর অবস্থানের পরিবর্তন করেছি ভূমির সাথে সমান্তরালে। সেক্ষেত্রে জন্য কাজের যে রাশিমালা পেয়েছি সেটা করেছি। আমার যদি একটা বস্তুকে আমি যদি ভূমির সাথে কোণ করে নিয়ে যাই, সেক্ষেত্রে যে সমীকরণ পাই সেটাও কিন্তু আমরা করেছি, এবং সেই সমীকরণ দিয়ে আমরা একটা গাণিতিক কাজও করেছি। কিন্তু তোমাদের হয়তো মনে প্রশ্ন হতে পারে যে কাজ তো আমরা শিখলাম, কিন্তু কাজ কত প্রকার সেটা তো বলা হলো না। তোমাদের মনে এই প্রশ্নটা আসবে আমি জানি, তো যার কারণে আমি এইটা নিয়ে আলোচনা করে আজকে ক্লাসটা শেষ করব। একটু খেয়াল করো, আমরা এটা শেষ করছি। তো খেয়াল করো তোমরা সবাই যে কাজকে যদি দেখি, কাজকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় বলের দ্বারা কাজ, বা যেটাকে আমরা বলি ধনাত্মক কাজ। ঠিক আছে, এটা দেখো। আচ্ছা, এটা উপরে না লিখে নিচে লিখলে মনে ভালো হবে, নিচে লিখলেই ভালো হবে, কারণ এটা একটু জায়গা নিয়ে নিচ্ছে বেশি। একটু দেখো, আমরা নিচে লিখছি বা ধনাত্মক কাজ। ঠিক আছে, তারপর আরেকটা কাজ কি, একটা হলো বলের দ্বারা কাজ। তাহলে আরেকটা কি হবে, তোমরা তো অনুমান করতে পারছো, বলের বিরুদ্ধে কাজ, বা এটাকে আমরা কি বলতে পারি,
যেহেতু এটা ধনাত্মক তাহলে এটা কি হবে ঋণাত্মক কাজ। খেয়াল করো তাহলে কাজকে আমরা কয় ভাগে ভাগ করলাম, দুই ভাগে ভাগ করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো যে কাজকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো বলের দ্বারা কাজ যেটাকে আমরা বলছি ধনাত্মক কাজ, আর আরেকটা বলছি বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। এখন প্রশ্ন হলো যে বলের দ্বারা কাজ কি বা কাকে বলে বা বলের বিরুদ্ধে কাজ কাকে বলে, সেটা নিয়ে তোমাদের হয়তো কনফিউশন হতে পারে। আমি একটু বলছি তোমরা শুনে নাও, আমি একটু লিখবো না, এটা তোমাদের বললেই হবে, তোমরা হয়তো মনে রাখতে পারবে। অথবা খুব সহজ একটা ব্যাপার যে যদি একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, আমি প্রথমে ধনাত্মক কাজ নিয়ে বলি যে একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় আর বস্তুর অবস্থানের পরিবর্তন যদি ওই বলের দিকে সরে যায়, আমি আবারও বলছি একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তুমি ওই বস্তুর অবস্থানের পরিবর্তন যদি বলের দিকে সরে যায় তাহলে সেটাকে আমরা বলবো বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। আর এই পাশে যেটা বললাম যে বলের বিরুদ্ধে কাজ, তাহলে কাকে বলে, এটা বিপরীতটা। খেয়াল করো এটাকে ধনাত্মক কাজ বলছি, এটা হলো ঋণাত্মক কাজ। আমরা জানি যে ধনাত্মকের বিপরীত হলো ঋণাত্মক। তাহলে বলের বিরুদ্ধে কাজটা কেমন হবে, যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বস্তুর অবস্থানের পরিবর্তন যেদিকে বল প্রয়োগ করলাম সেদিকে না হয়ে উল্টো দিকে হলো, সেটাকে আমরা কি বলবো, ঋণাত্মক কাজ বলবো। অর্থাৎ এটাকে আমরা বলি বলের বিরুদ্ধে কাজ। তো এটা আমরা যদি সংজ্ঞা আকারে মনে রাখতে পারি, একটা উদাহরণের মাধ্যমে এটা আরো ক্লিয়ার করা যায়। তো আমি একটা উদাহরণ দিয়ে এটা তোমাদেরকে বোঝাই দিচ্ছি। আমি একটা টেবিল ড্র করার চেষ্টা করছি। একটা সুবিধার জন্য আমি এটাকে ভূমি বললাম, এটা হলো একটা টেবিল, ঠিক আছে। একটু জাস্ট তোমরা ধরে নাও যে এটা একটা টেবিলের মতোই আমি চেষ্টা করেছি আঁকার, কারণ খুব সময় নিয়ে আমি ড্র করছি না। খেয়াল করে এটা একটা টেবিল, এই টেবিলের উপর এটা একটা ডাস্টার, ধর এটা একটা ডাস্টার, এটা হলো ডাস্টার, ঠিক আছে। এটা একটা টেবিল, এই টেবিলের উপর একটা ডাস্টার রাখা আছে, আর আরেকটা ডাস্টার এই ভূমিতে আছে। খেয়াল করো এই টেবিলের উপরে একটা ডাস্টার আছে, এখানে একটা ডাস্টার আছে, এটাকে আমরা বলি ডাস্টার। এটা হলো একটা ডাস্টার। তাহলে দুটো ডাস্টার আমরা দেখতে পাচ্ছি, একটা হলো ভূমির সাথে আছে আর একটা হলো টেবিলের উপরে আছে। তো এবার খেয়াল করো এই ডাস্টারটাকে যদি টেবিলের উপরে ডাস্টারকে যদি তুমি ভূমি থেকে ফেলে দাও তাহলে সেটা কি করবে, ভূমি থেকে নিচের দিকে, অর্থাৎ টেবিল থেকে নিচের দিকে ভূমিতে পড়বে। এর জন্য কিন্তু বল প্রয়োগ করার দরকার হবে না, এতটুকু বল দরকার। এটুকুকে শুধুমাত্র কি করা উচিত, তো টেবিল থেকে ফ্রি করে দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু বলের দরকার। অর্থাৎ এই ডাস্টারকে যদি আমি ফেলে দিই তাহলে সেটা কি হবে, ভূমিতে এসে পড়বে। তাহলে এই যে কাজটা হলো সেটা অভিকর্ষ ত্বরণ জি এর কিন্তু পজিটিভ দিক, এটা হলো ধনাত্মক দিক, অভিকর্ষ ত্বরণের দিকে কিন্তু এই ডাস্টারটা পড়ছে। তাহলে এই কাজটাকে আমরা বলবো ধনাত্মক কাজ। আমি আবারও বলছি যে একটা ডাস্টারকে যদি টেবিল থেকে আমি কি করি, ফেলে দিই, তুমি যদি নিজেও এই কাজটা পরীক্ষাটা করতে পারো যে একটা ডাস্টার নিলা বা কোনো কিছু নিলা একটা উচ্চতার কোনো স্থান থেকে, সেটাকে তুমি ফেলে দিলা, সেক্ষেত্রে কিন্তু তোমার বল মানে এক্সট্রা কোনো বল প্রয়োগ করা দরকার হচ্ছে না, তুমি দেখবা যে অটোমেটিক্যালি এটা নিচের দিকে পড়বে। তাহলে এটা অভিকর্ষ ত্বরণের কারণে পড়বে, এটা হবে ধনাত্মক কাজ। কিন্তু প্রক্ষান্তরে যদি এই ডাস্টারটাকে আমি এই টেবিলের উপর উঠাতে চাই, এই ডাস্টারটাকে যদি আমি এই টেবিলের উপর উঠাতে চাই, সেক্ষেত্রে কিন্তু কি হবে, সেক্ষেত্রে কিন্তু নরমালি এটা উঠবে না, একটা বড় ধরনের বল কিন্তু প্রয়োগ করে এটাকে উঠাতে হবে। তাহলে এখানে কি হবে, জি এর মানটা হবে নেগেটিভ, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ কাজ করছে হলো নিচের দিকে, আর তুমি এই ডাস্টারটাকে উঠাচ্ছ কোন দিকে, উপরের দিকে। তাহলে সেক্ষেত্রের জন্য যে কাজটা হবে সেটা হবে ঋণাত্মক কাজ। অর্থাৎ আমরা সহজে বলতে পারি, তার মানে আমরা কি বলতে পারি, যদি সহজ করে বলতে চাই তাহলে সহজভাবে বলতে পারবো যে এখানে আমরা দুটো ঘটনা ঘটেছে। একটা হলো যদি অভিকর্ষ ত্বরণের দিকে কোনো কাজ হয় সেটা হবে কি কাজ, ধনাত্মক। আর যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয় সেটাকে আমরা কি বলতে পারি, ঋণাত্মক কাজ। অর্থাৎ একটা বস্তুর ধনাত্মক বা ঋণাত্মক কাজের জন্য সাধারণত অভিকর্ষ ত্বরণই দায়ী, এটা আমরা মনে রাখবো। তো তোমরা হয়তো বুঝতে পারছো যে স্যার তো কিছুক্ষণ আগে বললেন যে এখানে বলের দ্বারা কাজ, যদি বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায়, এরকম অনেক সংজ্ঞা আপনি দিলেন। তো এখানে আবার এই কথাটা কেন, কারণ প্র্যাকটিক্যালি যদি আমরা আসি তাহলে অভিকর্ষ ত্বরণের সাথে আমাদের কম্পেয়ার করেই করতে হবে, এবং এই টেবিল এবং ডাস্টার উদাহরণটা তোমরা দিতে পারো, এটা চমৎকার উদাহরণ।
এটা হলো বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজ। সর্বোপরি তোমাদের আমি পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, তোমরা হয়তো বোঝার চেষ্টা করেছো, যারা মনোযোগী ছিলে তারা হয়তো বুঝতে পারবে। আর তোমরা সবাই চেষ্টা করবে কাজ সংক্রান্ত এই বিষয়গুলো জানা এবং বোঝার চেষ্টা করা, এবং গাণিতিক কাজগুলো নিজেরা প্র্যাকটিস করা। তোমরা সবাই চেষ্টা করবে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে, কারণ তোমরা জানো যে পদার্থবিজ্ঞান একটা প্র্যাকটিসের ব্যাপার, আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হয়, কারণ এখানে গাণিতিক কাজের সাথে থিওরিও আছে। তো সেক্ষেত্রে মানে গাণিতিক কাজও করতে হয় এবং থিওরি পড়তে হয়। তো বিষয়গুলো সমন্বয় করে তোমাদেরকে করতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে আমাকে একটু নক করবে, যেখানে বুঝতে না পারো সেখানে আমাকে নক করবে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করবো তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এবং পরবর্তী ক্লাস আমরা আলোচনা করব এখানকার একটা বিষয় শক্তি, তার পরবর্তী ক্লাস হবে ক্ষমতা। এই কয়েকটা পার্ট থাকবে, 3-4টা পার্ট থাকবে, এই পার্টগুলো আলোচনা আশা করি তোমরা সবাই দেখবে। এই কামনায় তোমাদেরকে আবারও শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।